বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। মানুষ বদলায়, কারণে অকারণে বদলায়, সময়ের সাথে সাথে বদলায়। সেরকম আবারও একটা প্রমাণ দিল রুবায়েত ফাতেমা তন্নি। তন্নিকে চিনে না এমন কোনো মানুষ নাই, সবাই চিনে। কারণ সে যেহেতু একজন নারী উদ্যোক্তা, আর দ্বিতীয় কথা হচ্ছে উনি হচ্ছে একজন গাইডের মাস্টার। অনলাইনে মানুষের আজে বাজে কমেন্টের খুব স্ট্রংভাবে উত্তর দেওয়ার কারণে, আর দ্বিতীয় কথা হচ্ছে উনি একজন বয়স্ক মানুষকে বিয়ে করার কারণে কিন্তু উনি একজন ভাইরাল পারসন। বা হচ্ছে উনি একটা সময় ছিল ওনাকে কেউ চিনতো না, যখন মানুষ আজে বাজে কমেন্ট করতো, হ্যাঁ তোমার কাকা লাগে, তোমার বাবা লাগে, হ্যান ত্যান, তখন উনি ওই কথাগুলার কঠিনভাবে উত্তর দিত, সেই জন্য উনি ভাইরাল হয়েছে। তো আমি ওনাকে আজকে ৩-৪ বছর ধরে খুব ভালো করে চিনি, ফলো করি, ওনার লাইফের প্রত্যেকটা ঘটনাই দেখেছি বা জানি। তো আজ থেকে ২-২.৫ বছর হবে এরকম একটা ইন্টারভিউতে সাদাত রহমান আর তনি গিয়েছিল। তো ওখানে তনিকে জিজ্ঞাসা করা হয়েছে অনেক কথাই। পরে একটা পর্যায়ে গিয়ে তনি ইন্টারভিউর মধ্যে বলছে যে আমি মৃত্যুর পরেও, মানে সাদাত রহমানের মৃত্যুর পরেও আমি সাদাত রহমানের বউ হিসাবে থাকতে চাই এবং থাকবো। আমি সাদাত রহমানের জায়গাটা অন্য কাউকে দেব না। আমার নামের সাথে সাদাত রহমানের নামটাই সারা জীবন থাকবে। ওর কবরে গিয়ে আমি কয়েকদিন পর পর বলবো যে তুমি আমার একা রেখে গেছো কেন, এটা ওইটা, মানে অনেক ইমোশনাল কথা বলছে যে সাদাত রহমানের মরার পর আমি সাদাত রহমানের বউ হিসাবে থাকবো, ওনাকে আমি অনেক ভালোবাসি। তো তনির এই কথাগুলো শুনে একটা পর্যায়ে গিয়ে সাদাত রহমান কান্না করে দিয়েছিল ইন্টারভিউর মধ্যে। তো এই ইন্টারভিউটা দেখে আমার অনেক লাগছে, মানে সাদাত রহমান কত সরল মানুষ। আসলে উনি অনেক সরল এবং ভালো মানুষ ছিল, কিন্তু তনি তো তনির কথা রাখলো না। আজকে 2টা দিন ধরে অনলাইনে ঢুকতে পারতেছি না, তনির বিয়ের নিয়ে ভাইরাল। একজন ব্যবসায়ী লোককে উনি বিয়ে করেছে, ওই লোকেরও আগে 2টা বাচ্চা আছে। তো বছরও ঘুরলো না, কিন্তু ওই লোকের স্ট্যাটাস হিসাবে মানে বোঝা যাচ্ছে যে তনি নাকি গোপনে আরও 1 বছর আগেই বিয়ে করে রাখছে। তো সাদাত রহমান মরেছে তো 1-1.5 বছরের বেশি হবে না, তার মানে কি উনি আর মরার পরপরই বিয়ে করে ফেলছে? আসলে বিষয়টা এখনও খোলাসা হয়নি, কিন্তু তনি যে বিয়ে করেছে এটা তো বাস্তব। তো এই জন্য আমি বলি যে অনেক আপুরা ভাইয়ারা মনে করেন যে হ্যাঁ আমার হাজব্যান্ড, আমার ওয়াইফ আমাকে এত পরিমাণ ভালোবাসে যে আমি মরার পরেও সে আমার কাছে, মানে আমার ভালোবাসা আঁকড়ে নিয়ে বাঁচবে, বা আমাকে ছাড়া আর কোনো কিছু মানে ভাবতেও পারবে না, বা তার জীবনটা একা কাটাবে। আসলে মানুষ মুখে যা বলে, সময়ের পরিস্থিতি মানুষকে অনেক চেঞ্জ করে দেয়। এক থাকে না, ঠিক জায়গা থাকতে পারে না। আবার সেটার প্রমাণ দিল তনি। অনেক, মানে ওই ইন্টারভিউ না, অনেক ইন্টারভিউর মধ্যে বলছে যে তনি আর জীবনেও বিয়ে করবে না, 2টা সন্তান নিয়ে আঁকড়ে থাকবে যদি সাদাত রহমান বেঁচে নাও থাকে। তো যাই হোক, শেষ বেশ বিয়েটা করেই ফেললো, কিন্তু এই বিয়ে নিয়ে অনেক তোলপাড় চলতেছে অনলাইন জগতে। অনেকে অনেকভাবে মন্তব্য করতেছে, কেউ খারাপ, কেউ ভালো, কেউ নেগেটিভ, কেউ পজিটিভ। কিন্তু আমি নিজে যেহেতু ইন্টারভিউটা দেখছিলাম, তনিকে কিন্তু সাদাত রহমান অনেক অনেক বিশ্বাস করতো। তো উনি মারা গেছে, ঠিক আছে, একটা মানুষ একা চলতে পারে না, তার লাইফে একজন জীবনসঙ্গী প্রয়োজন পড়ে, কিন্তু এমনও মানুষ আছে একা চলতেছে, বাঁচতেছে, আছে না? আমাদের পরিচিত পার্সন একজন আপা হয় আমার। তো ওই আপার একটা মেয়ে হয়েছে, মেয়েটার যখন 2.5 বছর বয়স তখন হচ্ছে গিয়া ওই আপার হাজবেন্ড মারা গেছে। এই মেয়েটার মুখের দিকে তাকায়া উনি ওনার সারাটা জীবন পার করে দিয়েছে। ওনাকে ওনার বাবা মা ভাইয়েরা অনেক বলেছে যে তুমি আরেকটা বিয়ে করে নাও, বিয়ে করে নাও। উনি কয় যে না, আমি বিয়ে করব না, আমার মেয়েটাকে আমি আর আমার হাজবেন্ডের ভালোবাসা আমি কখনো ভুলে বিয়ে করতে পারবো না। তো উনি ওনার মেয়েটার দিকে তাকায় ওনার সারাটা জীবন পার করেছে, এবং কি মেয়েটাকে পড়াশোনা করাইয়া মানুষের মতো মানুষ করে এখন ওনার মেয়ে আর উনি খুব ভালো আছে। তো আসলে সবাই পৃথিবীতে এক না, কেউ মনে করেন যে তার শূন্যস্থান পূরণ করে ফেলে, আবার হচ্ছে কেউ একটা মানুষের শূন্যস্থান এটা সারা জীবন তার ভালোবাসা আঁকড়ে দিন পার করে। এটা হচ্ছে মানুষের মন মানসিকতার উপরে ডিপেন্ড করে।
তো তনিকে কিন্তু অনেকেই বলতো যে সাদাত রহমানের পয়সার লোভে তনি বিয়ে করেছে, ওনার ঘাড়ে ভর দিয়ে তনি উদ্যোক্তা হয়েছে, ওনার টাকা পয়সা নিয়ে তনি বড়লোক হওয়ার জন্য ওনার মতো এরকম বয়স্ক লোককে বিয়ে করছে, যে একটা সময় উনি মারা গেলে পরে টাকা পয়সা হইলে একটা লোক দেখে বিয়ে করে নেবে, এরকম অনেক মন্তব্য করতো মানুষ। কিন্তু দিন শেষে কিন্তু মানুষের মন্তব্যটা ওই সঠিক প্রমাণিত হলো। কিন্তু তনির কথা রাখতে পারেনি, তনি কিন্তু পাবলিকের কথাটা শেষ পর্যন্ত সত্যি হয়ে গেল। তো আপনাদের মতামত কি তনি বিয়ে করাতে? এটা কি পজিটিভলি ভাবে নিয়েছেন না নেগেটিভলি ভাবে নিয়েছেন? কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন গ্রামের এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর ভিউ, এগুলা দেখলে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায়। কি আমি একটু অসুস্থ, আমার ভয়েস শুনে আপনারা মানে বুঝতেছেন। ভিডিওটা গতকালকের ছিল, মানে আমি অ্যালার্জির ওষুধ খাইছি গতকালকে রাতে। খাওয়ার পরে আজকে এই পর্যন্ত বিকেল হয়ে গেছে, কি বলবো, এখনো শরীরে ঝিমমানি শেষ হইতেছে না, এমন পরিমাণে শরীর দুর্বল লাগতেছে। মানে কি অ্যালার্জির ট্যাবলেটের মধ্যে কি আছে আমি বুঝি না, যে অ্যালার্জির ওষুধটা খাইলেই মাথা ঝিমঝিম করে, হাত পা আলগি দেওয়া যায় না, শরীর কাঁপে, ইত্যাদি ইত্যাদি। মানে খুব অসুস্থ বোধ করতেছি। তারপরেও আপনাদের সাথে শেয়ার করার জন্য কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি, দেন এডিট করেছি ভিডিও। জানি না আপনাদের কাছে আমার ভিডিও কতটুকু ভালো লাগে, কিন্তু অনেক আপুরা দেখি আমি ভিডিও একদিন না দিলেই কমেন্ট করে যে আপু ভিডিও দেন না কেন। তো সবাই তো আর এক না, অনেকে আমাকে অনেক ভালোবাসে, আমার ভিডিও দেখতে পছন্দ করে, তাদের জন্য হলো আমার কষ্ট করে ভিডিও দিতে হয় প্রতিদিন। আমার সংসারটার কাজ যেমন দৈনন্দিন করতে হয়, আমার সন্তানদেরকে যেরকম দেখভাল করার জন্য আমার প্রতিদিন সাংসারিক কাজগুলা গুছাতে হয়, তেমন আমার ইউটিউবটাও একটা পরিবার হয়ে গেছে। এখানে আমার প্রতিদিন ভিডিও না দিলে ভালো লাগে না, দেন আপুরাও আমাকে অনেক মিস করে। আর এই যে দেখেন কি সুন্দর জমিতে মানুষ কাজ করতেছে, তাদের আর আমাদের মতো সকালবেলা এত হাঁটতে হয় না, বিকালবেলা হাঁটতে হয় না। ওনারা যে কৃষি জমিতে কাজ করে, ওনারা যা খুশি তা খেতে পারে, খেলেও ওনাদের ক্যালোরিটা বার্ন হয়ে যায়, এজন্য ওনারা ফিট থাকে। আর আমরা শুয়ে বসে থাকা হয় সারাদিন ফ্ল্যাট বাসায়, সেজন্য আমাদের খাবার মেপে মেপে বেছে বেছে খেতে হয়। ওই বেছে বেছে খাওয়ার পরেও ওজন বেড়ে যায়, ক্যালোরিটা বার্ন হয় না দেখা। আর দেখেন কি সুন্দর শাপলা ফুটে আছে, মানে আমার দেখে তো পুরাই টাস্কি খাইয়া রইছি আমার শাপলাগুলো দেখে, অনেক ভাল লাগছে, একদম পুরো বিলটা সাদা হয়ে রয়েছে শাপলায়। শাপলা আগে কত খাইতাম গ্রামে থাকতে, ভর্তা বানিয়ে তেঁতুল দিয়ে শুকনা মরিচ দিয়ে মানে ভর্তা বানালে কিন্তু অনেক ভালো লাগতো। আমার গ্রামের জীবনগুলো আমি অনেক মিস করি, অনেক অনেক মিস করি, যা বলে বোঝানোর মতো না। কারণ এখানে হাতের নাগালে অনেক কিছু পাওয়া যায়, বাট একসাথে যে 4-5 জন মিলে একসাথে বসে একটা ভর্তা বানায় খাবো বা হচ্ছে এ করবো, ওইরকম মানুষ কিন্তু এখানে এত অ্যাভেলেবেল থাকে না। তারপর আলহামদুলিল্লাহ আমার পাশের প্রতিবেশীরা যারা 2-3 জন আছে তারা খুবই ভালো, তাদের সাথে মাঝে মাঝে আড্ডা দিই, বাইরে হাঁটতে যাই। আর আমার 2-3টা বান্ধবী আছে, ওদের সাথে খুব ভালো সময় পার করি। তো যেহেতু ডায়েটে আছি, আমার পাশের বান্ধবী সে হচ্ছে সবজি সিদ্ধ করেছে, ভালোবেসে সে দেখেন কি সুন্দর করে পরিবেশন করে আমার জন্য নিয়ে এসেছে। আর এই সেদ্ধ সবজি কিন্তু অনেক অনেক উপকার স্বাস্থ্যের জন্য। তো সে অনেক মজা করে সেদ্ধ করে, এটাকে কিন্তু শুধু সেদ্ধ করে নি, ঘি দিয়ে বয়েল করে তারপরে উপরে সাদা তিল ছিটিয়ে একদম সুন্দর করে কোরিয়ান স্টাইলে সবজিটা করেছে। তো যাই হোক, সবজিটা খেয়েছি, আমার কাছে বিশেষভাবে অনেক ভালো লেগেছে। আর আমার বান্ধবী যেহেতু আমার ভিডিও দেখে, তাকে অনেক অনেক থ্যাঙ্কস বান্ধবী তোমাকে, তুমি এত সুন্দর করে আমার জন্য সবজি বয়েল করে নিয়ে এসেছো কষ্ট করে। তো আমি সবগুলা সবজি খেয়েছি, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এই সবজি বয়েল করা। তো ও এটা খুব ভালো পারে, যতটা আমি তেমন বেশি ভালো পারি না। তো যাই হোক, আমাদের পাশে যারাই থাকে তাদের সাথে মিলেমিশে দিন পার করলে কিন্তু অনেক ভালো সময় কাটে। অনেকে আছে যে ইগো নিয়ে থাকে, প্রতিবেশীর সাথে মিশতে চায় না, কারোর সাথে তেমন মিশে না। আসলে এরকমটা না করে সবার সাথে মিলেমিশে থাকাটাই ভালো। হ্যাঁ, অনেক খারাপ মানুষ থাকে যাদের সাথে মিশলে হয়তো বা ভালোর জায়গায় ক্ষতি হয়, কিন্তু আপনি বুঝে শুনে যাচাই বাছাই করে মিশবেন। কিন্তু একেবারে যে একঘেয়েমি করে একা একা দিন পার করবেন, এভাবে তো আসলে দিন পার করা
করাটা মানুষের জন্য একটা জেলখানার মতো হয়ে যায়, যেটা আমি একেবারে টোটালি পছন্দ করি না। আর আমি সব সময় আমার সংসারের দিকে মনোযোগ রাখি, খেয়াল রাখি, কেননা সব কিছুর আগে হচ্ছে আমার সংসার, আমার সন্তান। আমি আমার সংসারটাকে অনেক ভালোবাসি, আমার সন্তানদেরকে আমি অনেক ভালোবাসি। সন্তানদেরকে ভালোবাসি দেখেই, সন্তানদের ভবিষ্যতে চিন্তা করে আমি আমার সংসারটাকে যত্ন করে চালাই, চলি। কেননা আমার সংসারে যদি আমি একটু হিসাব করে চলি, তাহলে হচ্ছে আমার সংসার থেকে 10-5 টাকা আয় হলে এটা আমার সন্তানদের ভবিষ্যৎ। আর তারা ভবিষ্যতে আমি যেমন চলি আমার চাইতে অনেক ভালো চলুক, ভালো ভাবে থাকুক, সেটা প্রত্যেকটা বাবা মাই চায়। তো তেমন আমিও চাই যে আমার সন্তানরা ভালো চলবে, ভালো থাকবে। তো সন্তান ভালো থাকতে হলে, তার ফিউচার ভালো করতে হলে তাদের পিছনে ইনভেস্ট করতে হবে, তাদের জন্য সঞ্চয় করতে হবে। ইনভেস্ট হচ্ছে এরকম, আপনি আপনার সন্তানকে সম্পদ দিয়ে যাবেন না, তাদেরকে সম্পদ বানিয়ে যাবেন। কেমন? তাদেরকে যদি ভালো শিক্ষায় শিক্ষিত করে দিয়ে যান, তাদেরকে যদি আপনি দুনিয়া এবং আখেরাতের সুশিক্ষা দিতে পারেন, তাহলে আপনি এই দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। যেমন ধরেন আপনার বাচ্চা পড়াশোনা জানে বাট আদব কায়দা জানে না, তাহলে কিন্তু আপনার এই পড়াশোনার কোনো মূল্যায়ন নাই। এমনও কিছু শিক্ষিত মানুষ আছে যে তার ব্যবহার চারালের মতো, আবার এমনও কিছু মূর্খ আছে যে শিক্ষিত মানুষের ব্যবহার কান কাটে, মানুষের ব্যবহার দেখলে বলবে যে সে অনেক শিক্ষিত। তা আসলে সন্তানকে সুশিক্ষার পাশাপাশি সুব্যবহারও শেখাতে হবে, আদব কায়দা শেখাতে হবে, ম্যানার্স শেখাতে হবে, ডিসিপ্লিন শেখাতে হবে। তো এটাই জন্য আমি বলি যে সন্তানকে সম্পদ না দিয়ে সম্পদে তৈরি করে দিয়ে যান। কারণ সম্পদ তৈরি করে দিয়ে গেলে সে মানুষের সাথে ভালো ব্যবহার করলে, আচার আচরণ তার ভালো হলে, তাহলে মানুষও বলবে যে এটা কার সন্তান রে, মানে ওর ব্যবহার তো অনেক ভালো, বাপ মায় খুব ভালো শিক্ষা দিছে, ফ্যামিলিগত শিক্ষাটা অনেক ভালো। দেখেন আপনি আমি যদি কারো ব্যবহার খারাপ দেখি, তখন কিন্তু ফার্স্টেই আমরা একটা কথা বলি যে ফ্যামিলিগত শিক্ষা নাই, এই জন্য এর ব্যবহার এরকম। হ্যাঁ, তো আসলে কিন্তু মানুষ কিন্তু ফ্যামিলিগত শিক্ষার কথাটা আগে নিয়ে আসে, সার্টিফিকেট কেউ কাঁধে নিয়ে ঘুরেন না। তো আর আখেরাতের শিক্ষা হচ্ছে, আপনি দিন দুনিয়ার শিক্ষা নিয়ে পড়ে থাকলে হবে না, অবশ্যই আপনার সন্তানকে বেসিক যেই আমলগুলা করার জন্য যেই প্রয়োজন, যতটুকু শিক্ষা এগুলো আপনার করানো উচিত। যেমন কোরআন শিক্ষা, তারপরে হচ্ছে কিছু দোয়া দুরুদ, সূরা, তারপরে হচ্ছে গিয়ে নামাজ, রোজা, জাকাত, এগুলার বেসিক শিক্ষাগুলো সন্তানকে দিতে হবে। কেননা এই বেসিক শিক্ষাগুলো যদি না জানে, তাহলে তো সে আখেরাতের জন্য কোনো আমল করতে পারবে না। বা আপনারা বাবা মা মরার পরে বাবা মার জন্য কবরস্থানে গিয়ে দোয়া করা, এই বেসিক জিনিসগুলো সন্তানকে শিক্ষা দিতে হবে। এই শিক্ষাগুলো দিতে গিয়ে যদি আপনি ইনকামের পয়সা খরচ করে যদি আপনি সমানও থাকেন, হ্যাঁ, তাহলে মনে করবেন যে আপনি দিন শেষে সম্পদওয়ালা লোক। কেন? আপনি তো যে টাকাটা ব্যাংকে রাখলেন, ওই টাকাটা তো আপনার সন্তানের পিছনে ইনভেস্ট করেছেন। আর যদি আপনি ব্যাংকে প্রতি মাসে মাসে, হ্যাঁ, হাজার টাকা রাখেন, বছর শেষে লক্ষ লক্ষ টাকার মালিক হন, আর আপনার সন্তান যদি মাদকাসক্ত হয়, বা আপনার সন্তান যদি রাস্তাঘাটে মেয়েদেরকে টিচ করে, বা হচ্ছে আপনার সন্তানের নামে যদি আশেপাশে থেকে বিচার আসে, তখন কিন্তু আপনার এই টাকা পয়সা আপনার শান্তি পেবেন না, আপনার ভিতরে সুখ দিবে না। তো আমি মনে করি টাকা পয়সা যাদের বেশি ইনকাম, তারা তো অবশ্যই সন্তানের জন্য সঞ্চয় করবে। তো সঞ্চয় করার আগে তাদের পিছনে ইনভেস্ট করতে হবে। তাদেরকে সুশিক্ষা দিতে গিয়ে যদি আপনি খেয়ে বেঁচে সমানও থাকেন, তাহলে মনে করবেন আপনি পৃথিবীর সবচেয়ে ধনী লোক, আপনি পৃথিবীর সবচেয়ে বড় লোক। কারণ একটা মানুষ একটা সময়ের পরে সন্তানদের সুখী কিন্তু সে সুখী হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার সন্তানের সুখই আমার সুখ। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি, আপনারা আমার সন্তানদের জন্য দোয়া করবেন। কারণ 2-1 দিন আগে আপনাদেরকে আমি আমার ছেলের রেজাল্টের বিষয়ে বলেছি। আমি যখন গ্রামে ছিলাম, আমার ছেলে খুব দুষ্টু ছিল, একেবারে টোটালি কথা শুনতো না, অনেক দুষ্টুমি করতো। মানে ওর কাকা জ্যাঠাদের সাথে নদীতে মাঠে ঘাটে চলে যেত, পড়ার সময় পড়তে বসতো না, টিচার আসলে কান্নাকাটি করতো, তারপরে হচ্ছে গিয়ে স্কুলে ঠিক মতো যাইতো না। আর ওকে যদি আমি শাসন করতে নিতাম, দাদা দাদি সামনে থাকলে স্বাভাবিক ওদের জ্বলবেই, তো ওনারাও ওরে ঘর থেকে নিয়ে যাইতো যে না আমার নাতিরে মারবা কি লিগে, বকবা কি লিগে, এটা ওইটা। তো তারপরে হচ্ছে আমার হাজবেন্ড যখন দেশে আসছে, আইসা
শহরের স্কুলে আমার ছেলেকে ভর্তি করে দিয়ে গেছে। মেয়ে তো আগেই ভর্তি ছিল, তো ভর্তি করায় দিয়ে গেছে। তো একটা সময় আমি আমার ছেলেকে মেয়েকে প্রতিদিন সকালে 7টা বাজে আমি স্কুলে আসতাম, শহরে নিয়ে আসতাম গাড়ি করে। একটা গাড়ি ঠিক করে দিছিল। আর হচ্ছে আমার যেতে যেতে 3টা 4টা বেজে যেত। আমার মেয়ে প্রাইভেটগুলো ঠিক মতো পড়তে পারতো না। তো আপনারা ভালো করে জানেন যে সায়েন্স নিয়ে পড়লে গ্রুপের সাবজেক্টগুলো ঠিকঠাক মতো না পড়লে ভালো রেজাল্ট আসে না। তো মেয়ের এদিক দিয়ে ঝামেলা হচ্ছিল, আর ছেলেকে যতক্ষণ আমি নিয়ে এসে বসে থাকতাম ততক্ষণই ওর পড়া হইতো। আর যখনই আমি বাড়িতে গিয়ে পৌঁছাইতাম, এই যে ব্যাগটা একটা ঢিল মাইরা যে বাইরে বের হয়ে যেত, টোটালি কোনো কথাই শুনতো না। তো আমার ছেলে তখন কিন্তু পড়াশোনা ও ভালো করে বাংলা রিডিংয়ে পড়তে পারতো না, ক্লাস 2-এতে পড়তো, থ্রিতে উঠে যাবে, মানে এরকম অবস্থা হয়ে গেছে। ওকে আমি পড়াবো কী করে? টিচার আসলে কান্নাকাটি করতো, সন্ধ্যা টাইমে পড়তে বসতো না, বাইরে চলে যেত। কারেন্ট চলে গেল দাদুকে ঘরে চলে যেত, কাকাদের চলে যেত। আর দাদারা কাকারা অনেক আদর করতো, তো এই জন্য এরকম করতো। পরে একটা সময় গিয়ে আমার হাজব্যান্ড বুঝতে পারছে, আমিও তাকে বুঝাইছি যে দেখো, বাড়িতে থেকে একটা ছেলে ওকে পড়াশোনা করায় মানে মানুষের মতো মানুষ করাটা টাফ হয়ে যাবে। তুমি যে স্বপ্নটা দেখো, আমি যে স্বপ্নটা দেখি, বাড়িতে থেকে ওই স্বপ্নটা পূরণ করা সম্ভব না। যেহেতু এলাকার মধ্যে এসএসসি পাস করার আগেও দেশের বাহিরে পাঠায় দেয়, বা এসএসসি পাস করলেই দেশের বাহিরে পাঠায় দেয়, এরকম একটা ট্রেনিং চলতেছে। তো পোলাপাইনে আসলে দেখে অনেক কিছু শিখে। আর আমি হচ্ছে প্রতিদিন স্কুলে নিয়ে আইসা আমি ঠিকমতো গোসল হয় না, নামাজ হয় না, কিছু না। তো একটা সময় আমার শাশুড়ি মার সাথে আমার হাজবেন্ড কথা বলছে যে আম্মা দেখো এরকম এরকম। পরে আমার শাশুড়ি বলতেছে যে না, আমিও দেখতেছি যে তোর বোর অনেক কষ্ট হয়ে যাইতেছে, তুই একটা কাজ কর, তুই ওদেরকে ওখানে ভাড়া বাড়িতে দিয়া যা। তো পরে আমার হাজবেন্ড তখন বিদেশ। তো হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড বলতেছে যে আমি তো আসতে আসতে আরও 6 মাস 1 বছর সময় লেগে যাবো, আমি এখন আসবো না। এটা কিন্তু 3-4 বছর আগের ঘটনা। তো এখন আমি আসবো না, তো কেমনে কি করি? পরে আমার শাশুড়ি বলতেছে আচ্ছা ঠিক আছে, দেখি, আমরা তো অনুমতি দিয়ে দিছি, এই দিনে তোর কোনো টেনশন নেই, আমরাও দেখতেছি যেন থেকে পড়া হয় না, ফাও ফাও গাড়ি ভাড়া টাকা যাইতেছে, স্কুলে একটা বড় দামি মানে একটা ভালো স্কুলে পড়াশোনা করাইতে গেলে দেখবেন আপনাদের প্রচুর পরিমাণে পয়সা খরচ হয়, এটা স্বাভাবিক সবারই। তো এত বড় একটা উপজেলা প্রশাসনিক, হ্যাঁ, স্কুলের মধ্যে দিয়েছি, এখানে আমার প্রচুর পরিমাণে টাকাও খরচ হচ্ছে, দেন পড়াশোনা হইতেছে না, বাড়িতে যাওয়া আসা মাসে মাসে গাড়িওয়ালাকে আমি 6 থেকে 6,500 টাকা গাড়ি ভাড়া দিতেছি। তো দিন শেষে গিয়ে কি দেখলাম যে আমার জিরো, ফলাফল জিরো। তো পরে আমার বড় ফুপা শাশুড়ির বড় ছেলে, উনি আবার হচ্ছে একটা মাদ্রাসার প্রিন্সিপাল এই শহরের মধ্যেই। তো আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ভাই অনেক বড় মাওলানা। তো হচ্ছে গিয়ে ভাইয়াকে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে এমনি এমনি আমাকে একটা মানে বাসা ঠিক করে দিতে, ওনার দায়িত্বে, উনি একদম সেফটি একটা বাসা যেন ঠিক করে আমাদেরকে নিয়ে আসে। তো যাই হোক, পরে হচ্ছে গিয়ে ভাইয়া 1-1.5 মাস মানে দেখে শুনে একটা ভালো, খুবই ভালো, আমাদের বাড়িওয়ালা কিন্তু অনেক ভালো, ওনারাও খুব মানে হচ্ছে গিয়ে একদম খাস, মানে খাস যেই হুজুর টাইপের বা পর্দাশীলী মানুষ থাকে না, যাদের মধ্যে কোনো ভণ্ডামি নেই, ওনারা হচ্ছে এরকম টাইপের মানুষ, খুবই ভালো মানুষ। ওনাদের ফ্যামিলি সবাই একদম পর্দা টর্দা করে, ইসলামিক ধার্মিক মানুষ। ওনাদেরকে দেখে আসলে আমি এখানে আসার পর অনেক কিছু শিখেছি। হ্যাঁ, অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ ওনাদের কাছ থেকে। তো যাই হোক, ওনাদের এখানে বাসা ভাড়া নিয়েছি, নিয়ে পরে ভাইয়া দায়িত্ব সহকারে আমাকে শহরে নিয়ে এসেছে। তো আসার পরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার ছেলে অনেক ইমপ্রুভ হয়েছে। আর এই যে 2-3 দিন আগে দ্বিতীয় সেম পরীক্ষার রেজাল্ট দেখে আমি পুরাই অবাক। আমার আসলে আমার ছেলে যে রেজাল্টটা করছে, মোটেও আমি এটার জন্য আশাবাদী ছিলাম না, আমি অনেক অনেক খুশি হয়েছি। আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই কল্পনা করি না যে আমার ছেলের দিয়া এত ভালো রেজাল্ট আসা মানে আসবে। সে অঙ্কেতে 90 পেয়েছে, ক্লাস 5-এর অঙ্ক তো আপনারা ভালো করেই জানেন যে কি পরিমাণ গণিত থাকে বা কি পরিমাণ অঙ্ক করতে হয়। তো এদিক দিয়ে মানে আমি অনেক খুশি হয়েছি, যে যেটা আমি বাড়িতে থাকলে আমার টাকা খরচ হইতো, বাট আমার ছেলে মেয়ের কাছ থেকে আমি এত ভালো রেজাল্ট কখনোই মানে পাইতাম না। অন্তপক্ষে আমার ছেলের কাছে, মেয়ে তো আলহামদুলিল্লাহ ছোট থেকে অনেক ব্রিলিয়েন্ট, অনেক ভালো। আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে যেন সামনে এসএসসিতে একটা ভালো রেজাল্ট বই আনতে পারে, সবার মুখ উজ্জ্বল করতে পারে। তো যাই হোক,
হোক, অনেক কথা বলছি আপনাদের সাথে, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি যে সংসারে আয় করবেন, ঠিক আছে, আয় তো সন্তানের জন্যই করবেন। তো সন্তানকে সম্পদ না দিয়ে সম্পদে পরিণত করে দিয়ে যান, তাহলে দিন শেষে সাকসেসফুল আপনার সন্তানও আপনিও। তো এটাই একটা বুদ্ধিমান মানুষের কাজ। তো এই হচ্ছে আমার মূল ঘটনা। আমি শহরে থাকার, নিজের বাড়ি ঘর ফার্নিচার সব কিছু রেখে এই কারণে আমি শহরে থাকি, মূলত সন্তানদের জন্য। আমার গ্রাম অনেক পছন্দ, গ্রামের লাইফটা আমি অনেক মিস করি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।